বন্ধুরা, পিওকের রাস্তায় জ্বলে ওঠা আগুন কি শুধু সাধারণ জনগণের আগ, নাকি ইসলামাবাদের শাসকদের বিরুদ্ধে সেই আগ্নেয়গিরি ফেটে পড়েছে, যার শিখা এখন রাওয়ালপিন্ডির GHQ পর্যন্ত পৌঁছে গেছে? কেন মুজফফরাবাদ থেকে শুরু করে মিরপুর পর্যন্ত প্রতিটি রাস্তায় একটাই গর্জন, আর সেই গর্জন পাকিস্তানের অস্তিত্বকে নড়িয়ে দিচ্ছে? 1971 সালে পাকিস্তানের যে দুটি টুকরো হয়েছিল, আজ কি সেই ইতিহাস পুনরাবৃত্তির তারিখ নির্ধারিত হয়ে গেছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই পুরো রক্তক্ষয়ী খেলার মাঝে দিল্লির সাউথ ব্লকের ভেতরে বসে থাকা ভারত সরকারের স্ট্র্যাটেজিক লিডারশিপ কতখানি নিরাপত্তার সাথে পাকিস্তানের এই বিভাজনকে মনিটর করছে? তো বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির ভেতরে নেই, বরং সেই ভূ রাজনৈতিক দাবার ছকে লুকিয়ে আছে, যা গত কয়েক মাসের মধ্যে দক্ষিণ এশিয়ায় বিছানো হয়েছে। পিওকে, যাকে পাকিস্তানের কয়েক দশক ধরে তথাকথিত আজাদ কাশ্মীর বলে বিশ্বকে বিভ্রান্ত করে আসছিল, আজ সেই মুখোশের পেছনে সত্য চিরসত্য একদম সাক্ষ্য করে দিচ্ছে। মুজফফরাবাদ, রাওয়ালকোট আর মিরপুরের রাস্তায় নেমে আসা জনস্রোত এখন পাকিস্তানের সেনাবাহিনী আর তার কুখ্যাত এজেন্সি ISIকে সরাসরি নিয়ন্ত্রণকে উপড়ে ফেলার শেষ প্রান্তে দাঁড়িয়ে গেছে। বন্ধুরা, আপনি যদি ভেবে থাকেন এটি একটা বিদ্যুৎ বিলের মূল্য বৃদ্ধির ওপর শুরু হওয়া একটি সাধারণ প্রতিবাদ, তবে আপনি ছবির কেবল একটি ছোট্ট অংশ দেখছেন। পর্দার পেছনের গল্পটি হলো, জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছে তা পাকিস্তানি পুরো প্রশাসনিক কাঠামোকে ভঙ্গ করে দিয়েছে। মাত্র 3 দিনের মধ্যে 33 জনের মৃত্যু, ডজন ডজন মানুষের আহত হওয়ার এই কথা প্রমাণ করে যে পাকিস্তানি সেনাবাহিনী এখন তাদের নিজেদের জনগণের ওপর গুলি চালাতেও দ্বিধা করছে না। কিন্তু প্রশ্ন ওঠে যে পিওকেকে পাকিস্তানে তাদের জুগলার ভেন অর্থাৎ প্রধান শ্বাসনালী বলছে, সেখানকার মানুষ আজ কেন 3 থেকে 180 ডিগ্রি ঘুরে ইসলামাবাদের বিরুদ্ধে এই কায়দায় বিদ্রোহে নেমে এলো? তো বন্ধুরা, এর সহজ উত্তর হলো কয়েক দশক ধরে চলে আসা শোষণ আর মানবাধিকার লঙ্ঘন। মংলা ড্যামের মতো বিশাল প্রজেক্ট পিওকের জমিতে তৈরি হচ্ছে, যেখান থেকে উৎপাদিত বিদ্যুতে লাহোর ও ইসলামাবাদের রাত আলোকিত হয়। কিন্তু বন্ধুরা, পিওকের স্থানীয় মানুষকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা অন্ধকারে ঠেলে দেওয়া হয় এবং তাদের ওপর ভারী ট্যাক্স আদায় করা হয়। গমের ওপর দেওয়া সামান্য ভর্তুকি IMF-এর চাপে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন জনগণও তাদের মৌলিক অধিকারের জন্য আওয়াজ তুলল, তখন তার জবাবে তারা পেল শুধু পাকিস্তানি রেঞ্জার্সের বন্দুক থেকে বের হওয়া গুলি। তবে বন্ধুরা, ইতিহাস সাক্ষী যে যখনই কোনো দেশের সেনাবাহিনী তাদের নিজেদের জনগণকে শত্রু মনে করে দেয়, সেই দেশের ভূগোল বদলাতে বেশি সময় লাগে না। 1971 সালে পূর্ব পাকিস্তান ঠিক এটাই ঘটেছিল এবং 2026 সালে এই সময় পিওকেতে ঠিক সেই মোড়ে নিয়েছে। কিন্তু বন্ধুরা, গল্প শুধুমাত্র পিওকে পর্যন্ত সীমাবদ্ধ নয়। আপনি যদি পাকিস্তানের মানচিত্রটি একটু মনোযোগ দিয়ে দেখেন, তবে এই মুহূর্তে সেখানে 4টি আলাদা ফল্ট লাইন বা মারাত্মক বিপজ্জনকভাবে সক্রিয় হয়ে উঠেছে। প্রথম ফল্ট লাইন হলো বেলুচিস্তান, যেখানে বালুচ লিবারেশন আর্মি অর্থাৎ সংক্ষেপে যাকে বলে BLA পাকিস্তানের সেনাবাহিনীর কালগাম ছুটিয়ে দিয়েছে। কেননা বন্ধুরা, রেকর্ড সোনা আর তামার খনি থেকে শুরু করে গাদারপোর্ট পর্যন্ত বালুচ জনগণ তাদের জমি আর সম্পদের লুটের বিরুদ্ধে কয়েক দশক ধরে লড়াই করছে। পাকিস্তান সেনাবাহিনীর কিল অ্যান্ড ডাম্প নীতি সেখানকার প্রতিটি ঘরে শোকের ছায়া ফেলেছে। কিন্তু আজ সেই অসন্তোষ বালুচ বিদ্রোহীদের রূপে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ চালাচ্ছে। দ্বিতীয় ফ্রন্ট লাইন হলো খাইবার পাখতুনখোয়া, যেখানে তেহরিক তালেবান পাকিস্তান অর্থাৎ TTP একটি সমান্তরাল সরকার কাঠামো গড়ে তুলেছে। আফগানিস্তান তালেবান আসার পর থেকে TTPর শক্তি বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং আজ পরিস্থিতি এমন যে খাইবার পাখতুনখোয়ার অনেক জেলায় পাকিস্তানের সেনাবাহিনীর জওয়ানরা তাদের ব্যারাক থেকে বেরিয়ে হতে ভয় পায়। পশতুন তাহফুজ মুভমেন্টের মতো অহিংস সংগঠনগুলো এখন ইসলামাবাদের পাঞ্জাবি প্রধান শাসন মডেলকে প্রত্যাখ্যান করেছে। আর তৃতীয় ফ্রন্ট লাইন হলো সিন্ধু, যেখানে জিও সিন্ধু কওমি মহাদের মতো সংগঠন সিন্ধু দেশের দাবি নিয়ে ক্রমাগত জনগণকে ঐক্যবদ্ধ করেছে। করাচি, যা পুরো পাকিস্তানের 60%-এরও বেশি রাজস্ব দেয়, তার সম্পদের সিংহভাগ রাওয়ালপিন্ডির জেনারেলরা কেড়ে নেয় আর সিদ্ধি জনগণ মৌলিক সুবিধার জন্য হাহাকার করতে থাকে। এবং চতুর্থ অংশটি হলো পাঞ্জাব, যা পাকিস্তানের সেনাবাহিনীর আমলাতন্ত্র আর বিচার ব্যবস্থা আসল পাওয়ার সেন্টার। আজ বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, সিন্ধু এবং পিওকে জনগণের সরাসরি মোকাবিলার পাঞ্জাবের একতরফা আধিপত্যের বিরুদ্ধে লড়ছে। কিন্তু বন্ধুরা, এই পুরো দাবার ছকে আরও একজন খেলোয়াড় রয়েছে, যার নীরবতা সবচেয়ে বেশি বিপজ্জনক, আর সে হলো চীন। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর অর্থাৎ সিপেকের রাস্তা সরাসরি গিলগিট বালতিস্তান আর পিওকের ওপর দিয়ে গেছে। শত শত কোটি ডলার বিনিয়োগ করা বেজিং আজ ভয়ে থরথর করে কাঁপছে।
যে যদি পিওকে আর বেলুচিস্তান হাতছাড়া হয়ে যায় তবে তার এই ড্রিম প্রজেক্টের কি হবে। চীন পাকিস্তানের জনগণের মানবাধিকার নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তার চিন্তা শুধু তার সিপেক আর গাদার পোর্টকে নিয়ে। যখন পিওকের ভেতরে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে তখন বেজিংয়ের পেট মোচড় দিতে শুরু করে। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় তবে চীন তার প্রাইভেট সিকিউরিটি ফার্ম বা সামরিক কর্মীদের পিওকে আর গিলগিটে মোতায়েন করতেও পিছপা হবে না, কারণ তারা পাকিস্তানকে একটি বাফার স্টেট হিসেবে ব্যবহার করতে চায়। কিন্তু বন্ধুরা, এই পুরো আঞ্চলিক পাওয়ার গেমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর নির্ণায়ক মোড়টি কি, তা হলো ভারতের ক্রমবর্ধমান বিশ্বব্যাপী অবস্থান আর আমাদের স্ট্র্যাটেজিক অটোনমি। তবে বন্ধুরা, আজ যখন আপনি বুক ফুলিয়ে এই পারে দেখেন তখন জম্মু আর কাশ্মীরের ধারা 370 অনুচ্ছেদ প্রত্যাহারের পর উন্নয়নের এক নতুন ইতিহাস লেখা হয়েছে। রেকর্ড সংখ্যক পর্যন্ত আগমন, নতুন হাইওয়ে টানেল, আইআইএমএস, আইআইটির মতো প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক ইভেন্টে আয়োজন প্রমাণ করে যে কাশ্মীর কত দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে এলওসির ওপারে পিওকের ভেতরে মানুষ এক বস্তা আটার জন্য লাইনে দাঁড়াচ্ছে এবং কি জীবন হারাচ্ছে। তো বন্ধুরা, ভারত যে স্পষ্ট পার্থক্য গড়ে তুলেছে তা কিন্তু পিওকের জনগণের চোখকে খুলে দিয়েছে। পিওকের মানুষ আজ প্রশ্ন তুলেছে যে ভারতের কাশ্মীরে সারা বিশ্ব থেকে বিনিয়োগ আসছে, আমরা কেন সেই পাকিস্তানের সাথে পচে মরছি? যার নিজের ক্ষমতা আইএমএফের সামনে বাটি হাতে ভিক্ষা করে লাইনে দাঁড়াতে হয়, তাদের কি আর অবশিষ্ট কিছু বেঁচে আছে? সেটা তো থাকতেই পারে না। দিল্লির সাউথ ব্লকে বসে থাকা ভারতীয় নেতৃত্ব গত কয়েক বছর তাদের কূটনীতি অত্যন্ত ধারালো করেছে। কেননা বন্ধুরা, 1994 সালে ভারতীয় সংসদ দ্বারা সর্বসর্বাতিক্রম গৃহীত প্রস্তাব আজ ভারতের অফিসিয়াল স্ট্যান্ড। পুরো জম্মু কাশ্মীর, যার মধ্যে পিওক এবং গিলগিট বালুচিস্তান অন্তর্ভুক্ত, ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ। ভারত সরকার আজ কূটনৈতিক মঞ্চগুলোতে অত্যন্ত আক্রমণাত্মক পিওকেতে হওয়া মানবাধিকার লঙ্ঘন বিশ্বের দরবারে তুলে ধরেছে। জাতিসংঘ থেকে শুরু করে বিশ্ব মানবাধিকার ফোরাম পর্যন্ত পাকিস্তানের আসল রক্তক্ষয়ী মূর্খ উন্মোচিত করা হচ্ছে। ভারতের বর্তমান কৌশল হলো স্ট্র্যাটেজিক পেশেন্স। আপনার শত্রু যখন তার নিজের তৈরি করা কায়দায় ডুবে যাচ্ছে তখন তাকে বিরক্ত করার প্রয়োজন হয় না, বরং তার প্রতিটি ভুলের ওপর তীক্ষ্ণ নজর রেখে সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। ভারত দেশকে তাদের নিজেদের কর্মকাণ্ড তৈরির আগুনে জড়িয়ে রেখেছে। পাকিস্তানি সেনাবাহিনী যখন অভ্যন্তরীণ বিদ্রোহ সামলাতে পারে, পুরো শক্তি প্রয়োগ করছে, তখন তাদের কাছে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদের নার্সারি চালানোর মতো না আছে সম্পদ আর না আছে সাহস। তবে আশ্চর্যের বিষয় হলো যে সন্ত্রাসী সংগঠনগুলো পাকিস্তান ভারতের ভেতরে রক্তপাত ঘটানোর জন্য লালন পালন করেছিল, আজ সেই লস্করি তৈবা, জয়সী মোহাম্মদ আর হিজবুল মুজাহিদ্দিনের মতো সর্দাররা নিজেদের গর্তে লুকিয়ে পড়েছে। সৈয়দ সালাউদ্দিনের মতো কাশ্মীর সন্ত্রাসী নেতারা এখন পিওকেতে প্রকাশ্যে র্যালি করতেও ভয় পাচ্ছে, কারণ তাদের ভয় পিওকের জনগণ তাদের ধরে সেনার হাতে তুলে না দেয় বা তাদের উপর আক্রমণ না করে বসে। জিহাদের যে ভুয়ো ন্যারেটিভ পাকিস্তানি সেনাবাহিনী কয়েক দশক ধরে বিক্রি করেছিল, তার এক্সপায়ারি ডেট উত্তীর্ণ হয়ে গেছে। পাকিস্তানের ডিজিআই আইএসপিআর আহমদ শরীফ চৌধুরী সংবাদ সম্মেলনে জিন্নার সেই পুরনো রাগ বিলাপ করে কাশ্মীরকে জগুলার ভেন বলুন বা জাতিসংঘের পুরনো প্রস্তাবের জন্য কাঁদুন না কেন, সত্য এটাই যে রাওয়ালপিন্ডির যে ASQতে বসে থাকা জেনারেল অসীম মুনিরের রাতের ঘুমকে কিন্তু উড়িয়ে দিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী যারা একসময় নিজেদের দেশকে রক্ষক বলতো, আজ তাদের নিজেদের জনগণকে চোখের সামনেই এক দখলদার বাহিনীতে পরিণত করেছে। ইন্টারনেটের ডার্ক জোনে ঠেলে দিয়ে মিডিয়ার উপর কঠোর সেন্সরশিপ লাগিয়ে আর নির্দেশক নাগরিকদের উপর গুলিবর্ষণ করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। 1971 সালেও ঢাকার রাস্তায় ইন্টারনেট ছিল না, কিন্তু জনগণের ধৈর্যের বাঁধ যখন ভেঙেছিল তখন 90,000-এর বেশি পাকিস্তানি সেনা ভারতের সামনে তাদের আত্মসমর্পণ করেছিল। আজ পিওকের ভেতরে যা কিছু ঘটছে তা শুধু একটি সূচনা। এটি সেই বড় ভূ রাজনৈতিক পরিবর্তনের সূচনা যা আগামী দিনে দক্ষিণ এশিয়ার মানচিত্রকে একটি নতুন রূপ দিতে পারে। ভারত একটি শক্তিশালী অর্থনীতি, আধুনিক সামরিক শক্তি আর আত্মনির্ভরশীলতার উপর ভর করে বিশ্বকে এক সুপার পাওয়ার হওয়ার অভিমুখে এগিয়ে চলেছে। অন্যদিকে পাকিস্তান তার নিজের তৈরি করা হিংসার আগুনে জ্বলে মরছে। এখন বন্ধুরা, এই বিষয়ে আপনার মতামতকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।